আমার নাম অনুরাধা এবং আমি একজন তরুণী কন্যার মা। আমার মেয়ে বড় হচ্ছিল, সে সবসময় নিজের ঘরে বন্ধ থেকে পড়াশোনা করত। আমি এতে খুব খুশি ছিলাম, কারণ সে পড়াশোনায় খুব মেধাবী এবং সবসময় ভালো নম্বর পেত। আমার স্বামী এখন আর এই পৃথিবীতে নেই। এক রাতে আমি স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি আমাকে বললেন যে ২-৩ দিনের জন্য মেয়ের ঘরে লুকিয়ে দেখো সে কি করছে। আমি তাই করলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ২৮ বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিলাম এবং আমার বিয়েও একই বয়সে হয়েছিল। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই দ্বিতীয় বিয়ে করিনি এবং সারা জীবন আমার স্বামীর নামে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার স্বামী মারা গেলেন তখন আমার মেয়ে মাত্র ৭ বছরের ছিল। আমি তাকে খুব ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে বড় করেছি, যাতে মৃত্যুর পর আমি আমার স্বামীকে গর্বের সাথে বলতে পারি যে আমি আমাদের মেয়েকে ভালোভাবে লালন পালন করেছি। ভগবানের কৃপায় আমার মেয়ে এখন ২০ বছর বয়সী হয়েছে। আশেপাশের লোকেরা প্রায়ই বলে যে সন্তান একটা হওয়া উচিত, কিন্তু ভালো হওয়া উচিত, যেমন আমার মেয়ে। লোকেরা আমার মেয়ের খুব প্রশংসা করে এবং আমার লালন পালনেরও প্রশংসা করে। এটি শুনে আমার মাথা গর্বে উঁচু হয়ে যায়। আমার মেয়ে অবরিতা সত্যিই খুব ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। সে দিন রাত পড়াশোনায় ব্যস্ত থাকে এবং তার এত পরিশ্রম দেখে আমার মনে তার জন্য ভালোবাসা আরও বেড়ে যায়। তারপর আমার মনে আসে সেই রাতের কথা, যা আমি আমার মেয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি ভয় পাচ্ছি যে এতে আমাদের সম্পর্কে কোনো ফাটল না আসে, কিন্তু আমি ইচ্ছে করেও তাকে এখন এই রহস্য বলতে পারি না, তাই হৃদয়ের কথা হৃদয়েই রেখেছি। আমি চাই যে আমার মেয়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। আমি তার বিয়ে ইন্টারমিডিয়েট শেষ হবার পরেই দিতে চাই, যাতে সে সেই রহস্যের থেকে দূরে থাকে। কিন্তু আমার মেয়ে আরও পড়াশোনা করতে চায়। যখনই আমি অবরিতার সাথে বিয়ের কথা বলি, সে বলে যে তাকে আরও পড়াশোনা করতে হবে এবং সে পড়াশোনা করে কিছু হতে চায়। একদিন আমি সন্ধ্যার খাবার রান্না করছিলাম, তখন আমার স্বামীর এক পুরনো বন্ধুর ফোন এলো। তিনি আমাদের তার মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে শীঘ্রই আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসুন। আমাদের তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কারণ তার বন্ধুর স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমরা দুজনে একসাথে কলেজে পড়তাম। তিনি বললেন যে তার একমাত্র মেয়ে সুনন্দার বিয়ে, তাই তিনি আমাদের ১ মাস আগে থেকেই আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। এটি শুনে আমি খুব খুশি হলাম এবং বললাম, সুমিত ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনার বাড়িতে আসব। সুনন্দা আমার স্বামীর বন্ধুর মেয়ে হবার পাশাপাশি আমার বন্ধুরও মেয়ে ছিল। আসলে আমার শুরু থেকেই স্বপ্ন ছিল যে সুমিত ভাই সাহেব তার ছোট ছেলের বিয়ে আমার অবরিতার সাথে করিয়ে দেবেন। সে অবরিতার সমবয়সী এবং তার চাকরিও খুব ভালো ছিল। আমি তাকে শুরু থেকেই পছন্দ করতাম। সে দেখতে ভালো ছিল এবং তার সাথে অবিরতার জুটি খুব ভালো লাগত। সুমিত ভাই সাহেবের ২ সন্তান ছিল, মেয়ের বিয়ে হচ্ছিল এবং এরপর ছেলে ছিল। আমার মেয়ে সেই বাড়িকে খুব সুখী থাকবে। আমি তাড়াতাড়ি রান্না শেষ করে অবিরতার ঘরের দিকে যেতে লাগলাম। যেই আমি ঘরের দরজা খুলতে হাত বাড়ালাম, দেখলাম অবিরতা নিজের ঘর ভেতর থেকে লক করে রেখেছে। আমি জোরে দরজায় ধাক্কা দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুলল। আমার মেয়ের ঘাম হচ্ছিল এবং সে খুব আতঙ্কিত লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার অবিরতা, তুমি দরজা ভেতর থেকে কেন বন্ধ করেছিলে এবং এত দেরি করে কেন খুললে? সে বলল, মা, আমি বাথরুমে গোসল করছিলাম। আমি বললাম, আচ্ছা, এটা সব ছেড়ে দাও, এখানে আসো এবং আমার কাছে বসো। আমি তাকে কাছে বসিয়ে বললাম, তুমি জানো বেটা, তোমার প্রিয় সুমিত আঙ্কেলের ফোন এসেছিল। তিনি আমাদের সুনন্দার বিয়েতে ডাকছেন। তুমি তোমার প্যাকিং শুরু করো, ২ দিন পরে আমাদের রওনা হতে হবে। এটি শুনে অবিরতার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, মা, আমি যেতে পারবো না। তার কথা শুনে আমার খুব রাগ হলো এবং আমি জিজ্ঞাসা করলাম, কেন, তুমি কেন যাবে না? সে বলল, মা, আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমাকে আমার পড়াশোনার প্রস্তুতি নিতে হবে এবং আমি কোনো অবস্থাতেই পড়াশোনা ছেড়ে যেতে পারবো না। আমি বললাম, বেটা, বিষয়টা বোঝো, তুমি তোমার সব বই নীলগিরিতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আরামে পড়াশোনা করবে, এতে কোনো বড় ব্যাপার নেই। কিন্তু বিয়েতে যাওয়া খুব জরুরি, কারণ আমি তোমার জন্য সুনন্দার ভাই পরমকে পছন্দ করেছি। তোমরা দুজন একে অপরকে দেখবে, তারপর বিষয়টি এগিয়ে যাবে। অবিরতা বলল, মা, আমি বিয়ের যোগ্য নই। তার এই কথা আমার খুব খারাপ লাগলো এবং রেগে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? সে ভয় পেয়ে বলল, মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি পড়াশোনা করে কিছু হতে চাই। আমি তার কথা শুনে শুধু তার দিকে তাকিয়ে রইলাম। পরের দিনও আমি অনেক চেষ্টা করলাম যাতে আমার মেয়ে বিয়েতে রাজি হয়, কারণ আমি তাকে বিয়েতে নিয়ে যেতে চাইছিলাম। আমি এমনকি বলেও দিয়েছিলাম যে যদি তুমি বিয়েতে না যাও তাহলে আমিও যাব না, কিন্তু তবুও সে আমার কথা মানেনি।
আমি আগে থেকেই আমার বন্ধু কমলিকার বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু মেয়েকে রাজি করানোর কারণে যেতে পারিনি। এখন বিয়েতে মাত্র 5 দিন বাকি ছিল, তাই আমাকে নিজের প্রস্তুতি করতে হয়েছিল। আমি আমার স্বামীর পুরনো বন্ধু এবং নিজের পুরনো বন্ধুর সাথে এই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি। আমি অবিরতাকে বলে দিয়েছিলাম যে আমি পাশের বাড়িতে বলে দেব যেন তারা 1 সপ্তাহের জন্য তোমার সাথে থেকে যায়। অবিরতা বিরক্ত হয়ে বলল, মা, আমার কোনো প্রতিবেশীর প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি। যদি তারা আমার ঘরে ঘুমানোর জিদ করে তাহলে আমি কি করব? আমার পড়াশোনায় সমস্যা হবে। আমি রেগে বললাম, অবিরতা, তুমি জানো পড়াশোনা করার সাথে সাথে নিজের বাবা মায়ের সম্মান করা এবং তাদের কথা মানা খুব জরুরি। তারপর তুমি আমাকে বলো তোমার ঘরে এমন কি আছে যার জন্য তারা তোমার ঘরে থাকতে পারবে না? যদি পড়াশোনায় সমস্যা হয় তাহলে তুমি বাইরে সোফায় বসে পড়বে? অবিরতা বলল, হ্যাঁ, তুমি জানো আমি নিজের ঘরে আঁকা থেকেই পড়াশোনা করি, তখনই আমার ফোকাস ভালো থাকে, তাই কারোর উপস্থিতিতে আমি বিরক্ত হই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, প্রতিবেশী আমার ঘরে ঘুমাবে এবং তুমি আরামে পড়াশোনা করবে। বেশ কষ্টে বিয়েতে যাবার প্রস্তুতি সম্পন্ন হলো। আমি জানতাম যে সুমিত ভাই এবং কোমলিকা অবিরতার বিষয়ে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে সে কেন বিয়েতে আসেনি। যেই আমি বিয়ের বাড়িতে পৌঁছলাম, সুমিত ভাই সাহেব বললেন, ওরে ভাবি, তুমি আবার অবিরতা বেটিকে কেন আনোনি? তার কথায় কোমলিকাও সায় দিল। আমি ভয়ে ভয়ে বললাম, সে পড়াশোনায় খুব সিরিয়াস, তার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই সে আসতে পারেনি। বলল যে যখন তার পরীক্ষা শেষ হবে তখন সে সুমিত আঙ্কেল এবং কোমলিকা আন্টির বাড়ি যাবে, তাই সে আসেনি, কিন্তু পরীক্ষা শেষে সে আসবে। সুমিত ভাই সাহেব বললেন, ওরে বাহ, এটা তো খুব ভালো কথা। এবং কোমলিকা বললেন, অনুরাধা, তুমি তোমার মেয়েকে খুব ভালোভাবে লালন পালন করেছ। সুমিত ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাবি, বিয়েবাড়ি এবং আনন্দের সময়, তাই আমি চাই আপনাকে একটি সুখের কথা বলি। আমার ইচ্ছা আমি আমার মৃত বন্ধুর কন্যাকে আমার বাড়ির বউ করে নিয়ে এসে এবং আমার পুত্রবধূ হিসেবে অবিরতাকে দেখি। এ কথা শুনে কোমলিকাও খুব খুশি হল। কোমলিকা বলল, যেই সুনন্দার বিয়ের অনুষ্ঠান শেষ হবে আমি তোমার বাড়িতে অবিরতার সম্পর্ক নিয়ে আসব। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি সুমিত ভাই এবং কোমলিকাকে বললাম, আপনারা আমার মনের কথাই বলেছেন, এই খবর শুনে আমি খুব খুশি। সুমিত ভাই খুশি হয়ে সামনে এগিয়ে গেলেন, কিন্তু কোমলিকা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের বন্ধুত্বকে আমরা এখন আত্মীয়তায় পরিণত করতে চাই, এইভাবে আমাদের বন্ধুত্ব আরও দীর্ঘস্থায়ী হবে। সুনন্দার বিয়েতে খুব মজা হলো এবং বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হলো। বিয়ে শেষ হবার পর আমি আমার বাড়ি ফিরে এলাম। প্রতিবেশী আমার মেয়েকে নিয়ে খুব খুশি ছিল। সে বলল, আমি তোমার মেয়ের মতো ভালো এবং বুদ্ধিমতী মেয়ে আর কোথাও দেখিনি। এটা শুনে আমিও খুব খুশি হলাম। আমি আমার প্রতিবেশী অঞ্জলিকে ধন্যবাদ জানালাম। বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার অনুপস্থিতিতে আমার মেয়ের যত্ন নিয়েছেন। আমি তাকে কিছু উপহার দিলাম এবং তারপর তিনি তার বাড়ি চলে গেলেন। আমি অবিরতাকে জানিয়েছিলাম যে সুমিত আঙ্কেল এবং কোমলিকা আন্টি তোমার জন্য তোমার হাত চেয়েছেন, তারা চায় তোমার বিয়ে তাদের ছেলে পরমের সাথে হোক। অবিরতা আমার কথা শুনে কিচ্ছু বলল না। সে আমাকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আপনি সবসময় আমাকে শুধু আমার বাবার এক বন্ধুর কথাই বলতেন। যদিও আমার বাবার অনেক বন্ধু ছিল, আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে সুমিত আঙ্কেল ছাড়াও রণবীর আঙ্কেলও আসতেন। কিন্তু যেদিন থেকে বাবা মারা গেছেন সেদিন থেকেই রণবীর আঙ্কেল আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। বাবার মৃত্যুর সাথে সাথে রণবীর আঙ্কেলও মারা গেছেন নাকি? আপনি তাদের সম্পর্কে কখনো কিছু বলেননি। অবিরতা আমার পুরনো ক্ষতগুলোকে নাড়িয়ে দিয়েছিল। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তোমাকে রণবীর সম্পর্কে কিছু বলিনি। তুমি জানো তোমার বাবা আমার সাথে প্রেম করে বিয়ে করেছিলেন। তোমার বাবার পরিবারের লোকেরা আমাদের বিয়ে করতে চায়নি। তোমার রণবীর আঙ্কেলের আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল। আমাদের বিয়ের কিছু মাস আগে রণবীরেরও বিয়ে হয়েছিল। তোমার বাবার মৃত্যুর পর রণবীরের স্ত্রী আমার বাড়িতে এত ঝামেলা করেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ঘৃণা করতে শুরু করেছিল এবং তারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমি অসহায় ছিলাম, কারণ আমার মা বাবা তখন আর বেঁচে ছিলেন না। আমি অসহায় হয়ে কোথায় যেতাম? কেউ আমার কথা বিশ্বাস করত না। যেভাবে রণবীরের স্ত্রী আমার শ্বশুরবাড়ির লোকেদের কান ভরিয়ে দিয়েছিল, তারা আমার কথা মানতে রাজি ছিল না। আমি স্থির হয়ে বললাম, এই বাড়ি আমার স্বামীর, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। তারা অনেক চেষ্টা করেছিল এবং অবশেষে আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ তুমি আমার সাথে ছিলে। যেদিন আমি বাড়ি ছাড়তে যাচ্ছিলাম সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীর সবচেয়ে ভালো বন্ধু রণবীর এবং তাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, কারণ তাদের স্ত্রীর কারণেই আমি অসহায় হয়ে গিয়েছিলাম।
তখন তুমি 5 বছর বয়সে ছিলে। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার ওপর ভুল অভিযোগ করেছিল। আর জানো কার কথায়? শুধুই রণবীর আঙ্কেলের স্ত্রীর কথায়। অথচ রণবীর ভাই জানতেন যে আমি ভুল নই এবং আমার ওপর মিথ্যা অভিযোগ করা হচ্ছে, কিন্তু তার স্ত্রীর কথায় তিনি আমার কোনো সাহায্য করেননি। তার স্ত্রী আমার সাথে এমনটা করেছিলেন কারণ আমি সুন্দরী ছিলাম আর তিনি সুন্দরী ছিলেন না। এই জন্য তিনি আমার সৌন্দর্য দেখে জ্বলতেন এবং আমার শ্বশুরবাড়ির লোকেদের নিজের পক্ষে নিয়ে নেন। ভাগ্যক্রমে তোমার চাচাজি আমাদের সাহায্য করেছিলেন এবং সেই বাড়ি থেকে আমাদের একটা অংশ পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যার টাকা দিয়ে আমরা এই বাড়ি কিনতে পেরেছি। তোমার দাদু দিদা খুবই স্বার্থপর লোক ছিলেন। তোমার বাবার স্যালারি ভালো ছিল, তিনি তার মা বাবাকে অনেক টাকা পাঠাতেন, তাই আমরা তাদের জন্য ভালো ছিলাম। কিন্তু যখন তোমার বাবা মারা গেলেন তখন তাদের কাছে তাদের ছেলে আর বউ খারাপ হয়ে গেল। তোমার চাচা চাচি খুব ভালো লোক ছিলেন, তারা আমাদের বাড়িতে আসা যাওয়া রাখতেন এবং কঠিন সময়ে আমাদের সাহায্য করেছিলেন। কিন্তু তোমার দাদু দিদা রণবীরের স্ত্রীর কথায় আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন। তারা আমাদের বাড়ি থেকে তাড়ানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিয়েছিলেন। আমরা এই বাড়িতে পুরোপুরি চলে এসেছিলাম। তারপরও তারা কখনো কখনো আমাদের তাড়ানোর চেষ্টা করতেন, কিন্তু তোমার চাচাজি বিষয়টি সামলে নিতেন। তারা আমাকে ভয় দেখাতো এবং আদালত থেকে তোমার ভাগটি নিতে চাইত। তিনি যদি আমার সহযোগিতা না করতেন তাহলে আজ তুমি আর আমি কারো বাড়িতে কাজ করতাম। এই জন্যই আমি আজ পর্যন্ত তোমাকে তোমার দাদু দিদা রণবীর এবং কার স্ত্রীর সম্পর্কে কিছু বলিনি। আমি এমনটা এই কারণে করিনি যাতে তোমার মন তাদের দিকে না যায়। এই কথা শুনে অবিরতার মুখ গম্ভীর হয়ে গেল। সে খুবই বিরক্ত হল এবং আমি আমার ঘরে চলে এলাম। আমার পুরনো সমস্যাগুলো এখনও আমার মনে ছিল এবং আমি আমার স্বামীকেও খুব মিস করছিলাম। আমার আলমারিতে আমার স্বামীর প্রেমপত্র এবং তার সাথে আমার ছবি, এই সব কিছু আমার কাছে ছিল। আমি প্রতিটি জিনিস দেখে কাঁদছিলাম। আমি আমার মৃত স্বামীর প্রেমপত্র পড়ে কাঁদতাম এবং কখনো তাতে চুমু দিতাম। আমি প্রতিটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ আমার নজরে তার ডায়েরি পড়ল। তাদের মধ্যে একটি ডায়েরি গায়েব ছিল যা আমার স্বামীর ছিল। আমার স্বামীর ডায়েরি লেখার খুব শখ ছিল। সেই রেড কাভার ডায়েরি কোথায় গেল জানি না। আমি ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছিলাম এবং আমি পুরো আলমারি খুঁজলাম, এমনকি আমার ঘরের পুরো তল্লাশি করলাম, কিন্তু সেই ডায়েরি কোথাও পাওয়া গেল না। তারপর আমার মনে হলো সেই ডায়েরি অবিরতার হাতে পড়ে গেছে কিনা। সেই ডায়েরিতে অবিরতার জীবনের সবচেয়ে বড় রহস্য লেখা ছিল। আমার মেয়ে কলেজে যেত এবং সেখান থেকে এসে সারা দিন পড়াশোনা করত। সে আমার প্রতিটি কথা মানত, কিন্তু গত 1 মাস ধরে সে খুবই চিন্তিত ছিল এবং অদ্ভুত আচরণ করছিল। সে সব কিছু ছেড়ে দিয়েছিল, সব সময় বিরক্ত থাকত, সে আমার কথা মানত না। আমি তার জন্য খুব চিন্তিত ছিলাম। তাই আমি ভাবলাম কোনো এক সময় তার ঘরের তল্লাশি করি। আমি এইসব কথা রাতে ভাবছিলাম এবং ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম যখন স্বপ্নে আমার স্বামীকে দেখলাম। তিনি বললেন, অনুরাধা, তুমি 2-3 দিন মেয়ের ঘরে লুকিয়ে দেখো যে সে কি করছে। আমার ঘুম ভাঙার পর খুব অবাক হলাম যে এটা কেমন স্বপ্ন ছিল। স্বপ্নটা আমাকে অবাক করে দিয়েছিল। অনেক বছর পর আমার স্বামী স্বপ্নে এসেছিলেন এবং স্বপ্নটা কত অদ্ভুত ছিল। আমি সত্যি চিন্তিত হলাম যে আমার মেয়ে কোনো সমস্যায় তো নেই। তাই আমি দ্রুত উঠে মেয়ের ঘরের দিকে যেতে লাগলাম। দরজা খোলার জন্য যখন হাত বাড়ালাম তখন দেখলাম যে রাতের সময় তার ঘর ভেতর থেকে লক করা। এর আগে সে কখনো ঘর লক করেনি। সকালে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রাতে ঘরের দরজা কেন লক করেছিলে? আমার কথা শুনে সে ভয়ে বলল, মা, তুমি সারা রাত আমার উপর নজর রাখছ? আমি মজা করে বলার চেষ্টা করলাম এবং হেসে বললাম, না মেয়ে, রাতে আমি ভয় পাচ্ছিলাম, তাই তোমার কাছে এসেছিলাম। সে বলল, আমি জানি না যে তুমি রাতে ভয় পাচ্ছিলে কিনা, কিন্তু এখন আমি তোমাকে খুব ভয় পাচ্ছি। আমি হাসলাম, কিন্তু তার কথা এবং আমার স্বামীর স্বপ্ন আমাকে খুবই চিন্তিত করছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মৃত স্বামীর কথাকে উপেক্ষা করতে পারি না। সেদিন রাতে আমি মেয়ের ঘরে গিয়ে তার আলমারির পিছনে লুকালাম। আমার মেয়ে ঘরে আসার পর বই খুলে পড়তে বসে গেল। সে পড়াশোনায় ব্যস্ত ছিল এবং আমি আলমারির পিছনে লুকিয়ে দেখছিলাম। সারা রাত সে পড়াশোনা করল। সকাল 6টার দিকে সে বই বন্ধ করল এবং শুয়ে পড়ল। সে সকাল 8টায় কলেজে যায়, তাই মাত্র 2 ঘন্টা ঘুমালো। সারা রাত দাঁড়িয়ে থাকার কারণে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং শরীরও ভেঙে যাচ্ছিল। আমি ভাবলাম যে আমি ছোট বাচ্চার মতো একটা স্বপ্নের পেছনে কেন লেগে আছি।
পরের দিন আমি ভাবলাম যে আমি আর রাতে মেয়ের ঘরে যাব না, কিন্তু রাত হলেই আমার স্বামীর কণ্ঠস্বর আমার কানে বারবার শুনতে পাচ্ছিলাম, যেন তিনি বলছেন, যাও অনুরাধা, অবিরতার ঘরে যাও। আমি নিজের সিদ্ধান্তকে বেশি সময় ধরে রাখতে পারিনি এবং রাত হলেই আবারও মেয়ের ঘরে গিয়ে আলমারির পেছনে লুকালাম। আজ আমার পায়ে খুব বেশি ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সহ্য করলাম এবং দাঁড়িয়ে রইলাম। সারা রাত আমি আলমারির পেছনে দাঁড়িয়ে রইলাম এবং আমার মেয়ে পড়াশোনা করছিল, একের পর এক বই পড়ছিল। দ্বিতীয় রাতও একইভাবে কাটল। সকালে আমি নিজের ঘরে গিয়ে ভাবলাম যে হয়তো এই স্বপ্ন আমাকে আসছে, কারণ আমি প্রতিদিন আমার স্বামীর স্মৃতিতে ডুবে থাকি এবং তার ছবি বারবার দেখি, তাই তার স্মৃতিগুলো আমার মাথায় আধিপত্য করছে। হয়তো স্বপ্নের কোনো বাস্তবতা নেই। আমি ভাবলাম যে আমি স্বপ্নের কারণে আমার মেয়ের উপর সন্দেহ করব না। আমি একটু বিশ্রাম নিলাম এবং তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে শুরু করলাম। নাস্তা বানিয়ে আমি ভাবলাম যে অবিরতার জন্য নাস্তা নিয়ে যাই। যখন আমি তাকে নাস্তা দিতে তার ঘরে গেলাম, দরজার কাছে পৌঁছে শুনতে পেলাম যে ভেতর থেকে শব্দ আসছে। সে কাঁদছিল এবং আমি ঘাবড়ে গেলাম যে অবশেষে তার কি হলো এবং কেন সে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলছিল, আজ তোমাকে খুব মনে পড়ছে, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি দ্রুত দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা দেখে আবার অবাক হলাম যে দরজা ভেতর থেকে লক করা ছিল। আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। কিছুক্ষণ পর অবিরতা দরজা খুলে বলল, মা, তোমার কি হলো? এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? আমি দরজা খুলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো দরজাকে এমন ধাক্কাচ্ছ যেন কোনো ভূমিকম্প এসেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে তাকে জিজ্ঞাসা করব যে সে কার সাথে কথা বলছিল, কিন্তু যখন তার হাতে তার বাবার ছবি দেখলাম তখন সব বুঝে গেলাম। হয়তো সে তার বাবার স্মৃতিতে ডুবেছিল এবং তাকে মিস করছিল। কিন্তু কেন জানি না আমার মন খুব অস্থির হচ্ছিল। আমি অবিরতাকে বললাম, এটা তোমার নাস্তা, তুমি নিজের ঘরেই খাও। আমি নাস্তার ট্রে তার হাতে দিয়ে দিলাম। সে কিছু না বলে ছবিটাকে পাশে রেখে নাস্তা খেতে লাগল। আমি খুবই চিন্তিত ছিলাম এবং অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি ভাবলাম যে আজ শেষ রাত, আজকেও গিয়ে অবিরতার ঘরে আলমারির পিছনে লুকাবো। রাত হলে আবারও আমি মেয়ের ঘরে গিয়ে আলমারির পিছনে লুকালাম। আমার মেয়ে প্রতিদিনের মতোই চেয়ারে বসে টেবিলে রাখা বই খুলে পড়তে শুরু করল। সে পড়াশোনায় ব্যস্ত ছিল এবং আমি আলমারির পিছনে লুকিয়ে দেখছিলাম। কিছুক্ষণ পরেই হঠাৎ অবিরতার ঘরের জানালায় টোকা লাগল। আমি অবাক হলাম যে এত রাতে আর এই সময় জানালায় কি আসতে পারে। অবিরতা দ্রুত জানালা খুলে দিল। আমি কারো লাফিয়ে পড়ার শব্দ শুনলাম। আমার হৃদয়ে জোরে জোরে ধরফড় করতে লাগল। অবিরতা কাঁদতে কাঁদতে বলল, তুমি এতদিন কেন আসনি? জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমার মনে হলো যে আজ যদি তোমাকে ফোন না করতাম হয়তো আজও তুমি এখানে আসতে না। সকালে যখন তোমার সাথে ফোনে কথা হচ্ছিল তখন হঠাৎ মা এসে গিয়েছিল। আমার পুরো বিশ্বাস যে মা আমাদের কথাগুলো শুনে ফেলেছে, তাই আমি দ্রুত বাবার ছবি হাতে নিয়েছিলাম, যাতে মা ভাবেন যে আমি বাবার ছবির সাথে কথা বলছিলাম। এসব ভেবে আমি খুব লজ্জিত অনুভব করছিলাম।